বাবা, আপনি কিন্তু বেশ কয়েকদিন ধরে খাবার দাবার একদম ছেড়ে দিয়েছেন। এভাবে যদি খাবার দাবার ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার শরীর খারাপ করবে এবং শরীরও একদিন ছেড়ে দেবে। শরীর তো অনেক আগেই ছেড়ে দিয়েছে বৌমা। খাবার খেলে পেটের ক্ষুধা হয়তো মরে, কিন্তু মনের ক্ষুধা তো মরছে না বৌমা। এই বয়সে এসে পেটের ক্ষুধার খাবারের চেয়ে মনের খাবার খেতে পারলে ওটা হজম হতো। আবির, ফোন রাখ, ফোন রাখ। আমি আমাদের ম্যানেজারকে অনেক রিকোয়েস্ট করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে তোর জন্য বলেছি। আজকে দুপুরে তোর ইন্টারভিউ। অনেক কষ্ট করে তোর সিভিটা পুশ করেছে। যাস কিন্তু। আই হোপ সো এটা তোর ক্যারিয়ারের জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারে। ক্যারিয়ার? আচ্ছা ভাইয়া বলো, তোমাকে স্টার্টিং লেভেলে 10 থেকে 12 হাজার টাকার গোলামিটাকে তুমি ক্যারিয়ার বলছো? শোনো ভাইয়া, সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত কাজ করে মাস শেষে যে আমি অর্থটা পাবো, সেটা দিয়ে কি একটা ভালো জুতা কিনতে পারবো? মানুষ শুরুতে এরকম দিয়ে স্টার্ট করে। আমি যখন শুরু করেছিলাম তখন এর থেকে কমে স্টার্ট করেছিলাম। সততার পরিশ্রম থাকলে। প্লিজ 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 ভাই, সততার বুলি এখন আউড়িও না তো। এই সততার বুলি আর কি লাভ? এই যে বাবা রিটায়ার্ড করেছে, বাবাকে একটা ভালো ডক্টর দেখাতে পারছি? এটা কি তোমার সততা? এই যে স্যাঁতস্যাঁতে একটা বাসাতে আমরা থাকি, আমরা ভালো কোনো ফ্ল্যাটে থাকি, এটাও কি তোমার সততা? শোনো ভাইয়া, আমার বন্ধুরা মাসে লাখ টাকার বিজনেস করে, ওরা মার্কেটিং, তারপর ধরো ক্রিপ্টো নিয়ে পড়ে আছে। আর তুমি আমাকে বলছো সামান্য একটা কেরানি চাকরি করতে? ওই বন্ধুদের পাল্লায় পড়ে তুই ভাসবি আবির। বাস্তবতা অনেক কঠিন। তুই যাদেরকে বন্ধু ভাবছিস তারা তোকে বড় বড় স্বপ্ন দেখিয়ে নর্দমায় ফেলবে। শর্টকাটে কখনোই বড় লোক হওয়া যায় না, সম্মান কেনা যায় না। সম্মান? তুমি সম্মানের কথা বলছো? আচ্ছা ভাইয়া বলো তো, এই অভাবের সংসারে ধুকে ধুকে মরে যাওয়াটাই কি সম্মান? এই যে বাবা ছেঁড়া গেঞ্জি পরে মাসের শেষে হিসাব কষতে কষতে তার কপালে ভাঁজ পড়ে গেছে, এটাও কি সম্মান? ভাইয়া, আমি এই মধ্যবিত্ত সেন্টিমেন্ট থেকে বের হতে চাই। প্লিজ তোমরা আমাকে আর দমিও না। আবির, তুই এভাবে কথা বলিস না। তোর ভাই তো তোর ভালোর জন্যেই। কি ভালো করেছে? ভাইয়া যদি নিজের ভালোটাই চাইতো তাহলে কিছু একটা করে দেখাতো, তাহলে তো আমাদের এই অবস্থা থাকতে হতো না। আমার একবারে দম বন্ধ এসছে এই মধ্যবিত্ত পরিবারে। আই কান্ট টলারেট এনিমোর। আবির, আকাশ, তুই যা বাবা, তোর অফিসে দেরি হয়ে যাচ্ছে। যে পাখি ডাল ভাঙতে শিখে গেছে তাকে আটকে রাখার সাধ্য কি আমাদের আছে? বাবা, বাবা, আপনার জন্য চা করে এনেছি, গরম আছে, খেয়ে নিন, ভাল লাগবে। বাবা,
আজকে কি আপনার শরীরটা খুব বেশি খারাপ? মুখটা কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। শরীর ঠিকই আছে রে মা, শরীর কি চলেই যায়, কিন্তু মনে যে কু ডাকে তাকে তো থামানো যায় না। তাকে থামানোর কোনো ঔষধ কোনো কবিরাজ দিতে পারে না। আজ সকালে আবির যে কথাগুলো বলল ওগুলো আমার কানে বাজতেছে। উচিত কথা গাও, আমি সহ্য করতে পারতেছি না। আচ্ছা মা, ও কি সত্যি আমাদের পর করে দিতে চায়? না বাবা, আবিরের কথা আপনি মোটেও কানে নেবেন না, ও তো ছোট। আসলে কি জানেন, এই বাহিরের দুনিয়ার চাকচিক্যে ওর মাথাটা বিগড়িয়ে গেছে। ও যে কি বলছে, কি করতে চাচ্ছে ও নিজেই জানে না। কিন্তু জানেন বাবা, আবির কিন্তু আপনাকে, আকাশকে অনেক ভালোবাসে। ভালোবাসার কথা কি শুধু মুখে বললে হয় রে মা? আজ যদি আবিরের মা বেঁচে থাকতো, ওকে বুকে আগলে নিয়ে ওকে বোঝাতো। আজ সকালে ও যখন বাড়ি বিক্রির কথা বলল, তখন আমার মনে হলো এই বাড়ির দেওয়ালগুলো চিৎকার করে উঠছে। তোর শাশুড়ি তার শেষ সোনার চুরি দুটো বিক্রি করে দিয়ে এই বাড়ির গ্রিলগুলো লাগিয়েছিল। সে চেয়েছিল তার ছেলেদের জন্য একটি নিরাপদ আশ্রয়। আমি জানি বাবা, আকাশ আমাকে সব বলেছে। মা এই বাড়িটা করার জন্য অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করেছে। আমি জানি বাবা। এই বাড়িটা শুধু ইট পাথরের মায়া না। ওই যে বারান্দার কোণাটা দেখছিস, ওখানে দাঁড়িয়ে আবির আর আকাশ বৃষ্টি দেখত। দেয়ালে পেন্সিলের দাগ দিয়ে ওদের উচ্চতা মাপত। দেয়ালে এখনো সেই দাগগুলো জ্বলজ্বল করছে। এই বাড়ি বিক্রি করা মানে শুধু মাটি বিক্রি করা না রে মা, এটা আমার কলিটা ছিঁড়ে নিলামে তোলা। আমি মরে গেলে তোরা যা খুশি তাই করিস, কিন্তু আমি বেঁচে থাকতে ওই জহির সাহেবের পা যেন এই বাড়িতে না পড়ে। বাবা, আপনি এসব নিয়ে এত ভাববেন না তো। আকাশ থাকতে এই বাড়িতে কারো হাত দিতে দেবে না। আপনার চোখের এক ফোঁটা পানি মাটিতে পড়তে দেবে না। জানিস মা, আজ আবির আমাকে বলল আমি সারা জীবন ওকে দমাচ্ছি। ও জানে না ওকে লেখাপড়া শেখানোর জন্য ওর বড় ভাই নিজের ল্যাপটপ বিক্রি করে দিয়েছিল। আকাশ ওর নিজের কোনো শখ পূরণ করেনি শুধু আবিরের জন্য। আর ও আজ আমাদের শত্রু ভাবছে। মাটির টান কি রক্তের টানের চেয়ে বড় হয়ে গেল? বাবা, বাবা আপনি এভাবে ভেঙে পড়বেন না বাবা। আমরা থাকতে কোনো কিছু হবে না, আকাশ কোনো কিছু করতে দেবে না। দেখেন আপনি বাবা। দেখ আবির, সুযোগ কিন্তু বারবার আসে না। এখন বর্তমানে এই এলাকার ডেভেলপিং বিজনেসটা হচ্ছে যে একটা ঘুম পায়। আমার কাছে একটা মাস্টার প্ল্যান রেডি হয়ে আছে। এই প্রজেক্টটা যদি হিট করে, তোর মাসে 2-3 লাখ টাকা অনায়াসে চলে আসবে। তুই কি মানে সারা জীবনে এই চাকরি, ইন্টারভিউ এগুলো করবি, নাকি নিজের একটা সাম্রাজ্য করবি? দোস্ত, সাম্রাজ্য গড়ার তো সবারই একটা ইচ্ছা থাকে, আমারও আছে। কিন্তু যুদ্ধে জিততে হলে অস্ত্র লাগে। আমার কাছে তো 1,000 টাকাও নেই। আর ভাইয়া কি করেছে জানিস? ভাইয়া তো আমাকে 10-12 হাজার টাকা চাকরি দেওয়ার জন্য, মানে কেরানির চাকরি, উঠে পুটে লেগেছে। এখন যদি তার কাছে টাকা আছে, সে বলবে আগে কামাতে শেখ, তারপর ব্যবসা কর।
একটি টাকাও ভাইয়া আমাকে দেবে না। আরে বড় ভাই তো বড় ভাই, বড় ভাই চাইবে কি কি তুই সবসময় তার কথা মতো চলিস, উঠিস, বসিস। তুই যদি বড় হোস তাহলে তো তোর উপর খবরদারি করতে পারবে না বড় ভাই। তুই কি সেটা চাস? তুই কি চাস না তোর বাড়ি হোক, গাড়ি হোক, তুই তোর গার্লফ্রেন্ড নিয়ে রেস্টুরেন্টে যাবি? তুই কি চাস না? হ্যাঁ চাই, কিন্তু টাকা পাবো কোথায়? টাকা কি আকাশ থেকে পড়বে? আরে তোর বাবার ওই পুরনো বাড়িটা আছে না, আরে ওটা তো ভুতুর বাড়ির মতো পড়ে আছে। আরে জহির সাহেব বলছে যে এলাকায় জমির দাম হচ্ছে আকাশচুম্বী হয়ে আছে। আরে বাড়িটা বিক্রি করলেই তো কয়েক কোটি টাকা, আর নিজের শেয়ারটা বুঝে নিলেই তো কেল্লা ফতে। তুই তোর ভাগের 50-60 লাখ টাকা নিয়ে নিজে রাজত্ব করবি। আর কতদিন এ ভাইয়ের শাসনে থাকবি বলতো? কি বলছিস? বাড়ি বিক্রি করব? তোর কি মাথা খারাপ? আরে ওই বাড়ির ইটে যদি আমি একটা হাত দেই, বাবা তো হার্ট অ্যাটাক করবে, আর ভাইয়া তো আমাকে মেরেই ফেলবে। ওই বাড়িটা বাবার প্রাণ, আর ওখানে মায়ের স্মৃতি জন্ম। স্মৃতি? আরে স্মৃতি দিয়ে কি পেট ভরবে তোর? নাকি স্মৃতি পকেটে নিয়ে বাজারে গেলে তোকে 1 কেজি চাল দিবে? তোর বাবা তো পুরনো আমলের মানুষ, উনি কি আমাদের এই জেনারেশনের স্বপ্ন বুঝবেন? ওনাকে রাজি করানোর দায়িত্ব তোর। আরে একটু ইমোশনাল ব্ল্যাকমেল কর, তুই ধমক দে, আর তুই সাইন করিয়ে নিলেই তো তোর কেল্লা ফতে, কোটি টাকার মালিক হয়ে যাবে। তারপরে বাবাকে একটা ফ্ল্যাট কিনে দিবি, লাক্সারি লাইফ, তখন দেখবি সব রাত পানি হয়ে গেছে। কিন্তু কাজটা কি ঠিক হবে? বাবা যদি সত্যি ভেঙে পড়ে? দেখ আবির, পৃথিবীটা স্বার্থপরের জন্য। তুই যদি হাত পা গুটিয়ে বসে থাকিস, কালকে তোর বন্ধুরা তোকে চিনতে পারবে না। ভবিষ্যতের কথা ভাব, বুঝছিস? তুই কি চাস আজীবন ওই ডাইনিং টেবিলে বসে ভাজি রুটি খেতে, নাকি 5 স্টার রেস্টুরেন্টে ডিনার করতে চাস? জহির সাহেব কালকে ডিলটা ফাইনাল করতে চান। দেখ, টাকাটা তোর হাতে আসলে তোর ভাই ও তোর ভাই পেয়ে দেবে। ঠিক ঠিক, একদম ঠিক। এইভাবে ধুকে ধুকে মরার কোনো মানে হয় না। আমি আজই বাড়ি থেকে ফাইনাল কথা বলি, হয় এই বাড়ি বিক্রি করবে, আর না হলে এই বাড়ি থেকে আমি বের হয়ে যাব। সাবাস, এই তো বাঘের মতো কথা। চল তাহলে প্রজেক্টের একটা সাকসেস পার্টি হয়ে যাক। কাচ্চি, কি বলিস? হ্যাঁ, তোর কিন্তু সুদিন আসছে আবির, বলে রাখলাম। তুই কিন্তু মিলিয়ে নিস। হ্যাঁ, ভাইয়া, এই আমার না মানে কিছু টাকা লাগবে, মানে বড় অঙ্কের টাকা। মানে আমি একটা বিজনেস স্টার্ট করতে চাই আমার বন্ধু সুমনের সাথে। বিজনেস শুরু করবি তো ভালো কথা। তো কি বিজনেস? তোর বিজনেস প্ল্যানটা কি? প্ল্যানটা বল। যদি সলিড কিছু হয়, যদি লাভ ক্ষতির হিসাবটা ঠিকঠাক থাকে, তাহলে আমি আমার অফিসের প্রভিডেন্ট ফান্ড থেকে অ্যাপ্লিকেশন করবো। লোন? ভাইয়া, তোমার প্রভিডেন্ট ফান্ডের লোন দিয়ে আর কিচ্ছু হবে না, ওটা মাত্র কয়েক লাখ টাকা। আমার আসলে একটা বড় অ্যামাউন্ট দরকার, একটা বড় বিজনেস করতে চাই, আর সেই সোর্সটা আসলে ওদের হাতের কাছেই আছে। হাতের কাছে আছে? আমি কি ব্যাংক ডাকাতি করবো? আরে দূর, ব্যাংক ডাকাতি করতে হবে কেন? ধরো মানে ধরো আমাদের এই বাড়িটা, মানে আমাদের এই পুরোনো বাড়িটা আমরা যদি বিক্রি করে দিই, তাহলে প্রায় 1 কোটি খানিক টাকা পাবো।
সেই টাকা দিয়ে শহরের ভালো একটা জায়গায় আমার একটা অ্যাপার্টমেন্ট কিনে দেবো। আর বাকি যেই টাকা, সেই টাকা দিয়ে একটা বিজনেস করবো। আর বিজনেস করলে তো একটা লাভ হবেই, এতে করে আমার ক্যারিয়ারও দাঁড়ালো আর আমরা ভালোও থাকলাম। তুই কি সত্যি সত্যি পাগল হয়ে গেছিস, নাকি নেশা টেশা করে ঘরে ঢুকেছিস? আরে এই বাড়ি বিক্রি করার কথা তোর মুখে আসলো কি করে? বাবার সামনে বসে তুই এরকম একটা কুপ্রস্তাব কি করে দিচ্ছিস? ভাইয়া, কুপ্রস্তাব কোথায় দিলাম? প্লিজ ভাই, একটু প্র্যাকটিক্যালি ভাবো। এই বাড়ির ইটের স্তূপ, মানে এই পুরোনো বাড়ির ইটের স্তূপ ধরে রাখার মানেটা কি? এর দেয়ালে দেয়ালে আছে কান্না, দারিদ্রতা। ভাইয়া প্লিজ, আমি এই জরাজীর্ণ জীবন থেকে মুক্তি চাই। আমি তোমাদের এই স্মৃতি নিয়ে বাঁচতে পারবো না। স্মৃতি তো আমাদের কোনো ভাব দেয় না ভাইয়া, একটু বোঝার চেষ্টা করো। আবির, এই বাড়িটা আমাদের শেকড়। মা তার গয়না বিক্রি করে এই বাড়ির ভিটে আঁকড়ে রেখেছিল, আর আজ টাকার লোভে তুই সেই শেকড় উপড়ে ফেলতে চাইছিস? আবির, এই বাড়ির প্রতিটি ইঞ্চিতে বাবার ঘাম রক্ত মিশে আছে। তুই একটু লজ্জা করছো না? না, লজ্জা কেন করবে? এই বাড়িতে তো আমারও অধিকার আছে। তোমার মতো আমি কেন গিয়ে চাকরি করবো আর বাসের হ্যান্ডেল ধরে যাতায়াত করবো, সেটা আমার পক্ষে সম্ভব না। আসলে ভাইয়া, তুমি চাওই না আমি উন্নতি করি, আমি বড় হই। তুমি সবসময় চাও আমি তোমার অধীনস্থ হয়ে থাকি। তুমি আমার উন্নতিতে আসলে হিংসে করো। হিংসে? আবির, আবির, তোকে মানুষ করতে গিয়ে আমি আমার যৌবন বিক্রি করে দিয়েছি। আমার সকল স্বাদ আহ্লাদ বিসর্জন দিয়ে তোকে খাইয়েছি, পড়িয়েছি, পড়ালেখা করিয়েছি। অথচ অথচ তুই আজ সামান্য একটু টাকার জন্য এতটা নিচে নেমে গেলি। আবির, তুই থাম, অনেক হয়েছে, আর একটা শব্দ বলবি না। না বাবা, না না বাবা, আমি থামবো না। আজ একটা ফয়সালা হবে, হয় এই বাড়ি বিক্রি হবে, আর না হলে আমি আমার প্রাপ্য অংশ নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাব। থাকো তোমাদের ইগো নিয়ে, তোমরা পড়ে থাকো। আমি আমার ভবিষ্যৎ নিজেই করব। আবির, বাদ দে বাবা। যে সন্তান তার বাবার মাথার ছাদ নিলামে তুলতে চায়, তার সাথে তর্ক করে কোনো লাভ নেই। আজ মনে হচ্ছে আমি এ বাড়ির কেউ না, আমি এ বাড়ির শুধুই একটা আসবাবপত্র। কি ব্যাপার, এভাবে করে কি ভাবছো? মাথাটা কি আজকে খুব গরম? এক গ্লাস পানি দেব? না, মাথা গরম হয় না। আজকে কলেজেটা পুরো ছাড়খাড় হয়ে গেছে। যে ছোট ভাইটাকে কোনো পিঠে করে বড় করলাম, আজ পর্যন্ত যার একটা আত্মার অপূর্ণ রাখে সে আজকে আমার মুখের উপর বলল আমি নাকি তাকে ছোট করে রাখতে চাইছি, আমি নাকি দমাচ্ছি। এটার মনের কথা না আকাশ। তুমি তো জানো আমি ছোটবেলা থেকে একটু জেদি। ওকে প্রলোচনা দেওয়ার জন্য বাহিরে অনেক লোক আছে। ওই যে ওর একটা বন্ধু আছে না, নামটা যেন কি, সুমন না কুমন, ও না ওকে বড় বড় স্বপ্ন দেখাচ্ছে। ও সেই স্বপ্নের রাজ্যে ঘুরপাক খাচ্ছে, আর কিছু না। এটা কি ঘোর নাকি স্বার্থপরতা? না, আমি ওর কি না করছি বলো তো? পরিণামের পরীক্ষার সময় আমার গায়ে একটা ভালো জামা ছিল না, অথচ আমি টিউশনি করে ওর জন্য গায়ে বই কিনে দিয়েছি। আমি পড়াশোনার খরচ চালাতে গিয়ে নিজের শখের একটা বাইক কিনে। আর তুই তো জানো আমাদের বিয়ের সময় তোমাকে সামান্য একসের গয়না ছাড়া তার হাতে কিছু দিতে পেরেছি, শুধুমাত্র
ওর অ্যাডমিশনের টাকা জমানোর জন্য। যদিও তিনি আমার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ করেন, কিন্তু আমার বিরুদ্ধে দেখেছে, অথচ আজ আমাকে হিংসুক বলছে। আমি এগুলো জানি আকাশ, বাবাও জানে, কিন্তু আবির তো তখন ছোট ছিল, ও তো এগুলো জানে না। আর ও ভেবেছে এটা বড় ভাই হিসাবে ছোট ভাইয়ের প্রতি কর্তব্য। আসলে কি জানো, আবির বুঝতে পারছে না মধ্যবিত্ত পরিবারের বড় ছেলেগুলো জীবনটাই যেন তার পরিবারের জন্য সিঁড়ি হয়ে যায়। এই বাড়িটা বিক্রি করার কথা ভাবলে কি ভুলে পান? এই বাড়ির প্রতিটি ইটির মাঝে বাবা আর মা কত স্মৃতি। যখন বাবা বেরিয়ে যাচ্ছিল, আমি বাবার চোখের দিকে তাকাতে পারিনি। আমার মনে হচ্ছিল আমি আমার বাবাকে রক্ষা করতে পারছি না। যে সন্তান মা বাবাকে শান্তি দিতে পারে না, শান্তিতে ঘুমাতে দিতে পারে না, তার মতো ব্যর্থ সন্তান আর কি আছে বলে? শোনো, তুমি তোমার নিজেকে দোষ দিও না। ঝগড়া করে গ্যাঞ্জাম করে কোনো সমস্যার সমাধান হয় না। আজকে যদি তুমি ওর গালে কষে একটা চড় দিতে, হিতের বিপরীতে ওর রাগ আরো বেড়ে যেত, ও আরো ভুল করতো। এই রাগ সমাধান করতে হবে ওকে আদর করে বুঝিয়ে। বাবারা যেমন তার সন্তানকে ভুল করলে শাসন করে আবার আড়ালে গিয়ে কাঁদে, তুমি কিন্তু ওর বড় ভাই না, তুমি ওর বাবার মতো। তোমাকেও ঠিক ওইভাবে ওকে সামলাতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। আমি কি করবো না? খুব অসহায় লাগছে। ও তো ডেভেলপার সাথে কথা বলে মনে হয় সবকিছু পাকা করে ফেলেছে। চিন্তা করো না, আমি কালকে আবেগকে বুঝিয়ে ওর সাথে একটু কথা বলবো। তোমাকে বলে দিচ্ছি, তুমি কিন্তু একদম শান্ত থাকবে। আবিরকে আমাদের হারালে চলবে না। ঘর ভেঙে গেলে ইট জোড়া দেওয়া যায়, কিন্তু মন যদি একবার ভেঙে যায় সেটা কিন্তু শত চেষ্টা করলে জোড়া দেওয়া যায় না। বাবার এই বয়সে ওনাকে অন্তত এইটুকু শান্তি দাও যে ওনার দুই ছেলে ওনার পাশে আছে। মহুয়া, 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 দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। কি হলো? সেই কতটা সময় ধরে ডাকছি, শুনতে পাচ্ছ না? তোমার কথা আমি কেন শুনবো আবির? কি শুনবো তোমার কথা আমি? তুমি আমার কথা শুনবে না তো কার কথা শুনবে? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। আমি তো তোমার কাছে বারবার ফিরে আসবো, তাই না? ভালোবাসা? যে তার ফ্যামিলিকে ভালোবাসতে পারে না, যে তার বাবা মার কথা শুনে না, যে তার ভাইকে অপমান করে, তাকে আমি ভালোবাসবো? আরে তুমি এভাবে কথা বলছো কেন? দেখো, ফ্যামিলিতে একটু টুকটাক ঝামেলা হয়, কিন্তু তোমার আমার সাথে তো কোনো ঝামেলা নেই। আমি তো ঠিকই আছি। দেখো আবির, যে তার নিজের ফ্যামিলিকে ভালোবাসতে পারে না, সে আমাকে কি ভালোবাসবে? শুনো, তোমাকে আমি একটা সুযোগ দিচ্ছি। তুমি যদি নিজেকে শুধরাতে পারো, ফ্যামিলির বাধ্য সন্তান হও, বাবা মা সবার কথা শুনো, তাহলে তোমার ব্যাপারে আমি একবার ভেবে দেখবো, কিন্তু এর আগে না। সরো। মহুয়া, মহুয়া, আমার কথা শোনো। মহুয়া, আমি নিজেকে শুধরে নিব, প্লিজ আমার কথা শোনো। আমাকে একটিবার সুযোগ দাও মহুয়া, প্লিজ। ভাই, অবস্থা হয়েছে এখানে কয়েকটা জমি টমি দেখছি আর কি। না, এলাকার মানুষের তো ম্যানেজ করা যাইতেছে না। আমার বন্ধু একটা আছে, এরা কইছি আর কি। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, পরে কথা বলতেছি। তোর নাম তো সুমন না? জি ভাই। আচ্ছা, তুই কি সুমন নামের অর্থ জানিস? না ভাই। খুব সুন্দর নাম, নিশ্চয় বাবা রেখেছে কিংবা মা। তাও জানি না ভাই। ঠিক আছে, সুমন নামের অর্থ সুন্দর মন। আচ্ছা, মনটা খুব সুন্দর কর, ঠিক আছে?
তোমার জন্য। কি সমস্যা? কোনো সমস্যা নাই, এটা একটা ফুল, আর ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। তুমি যেরকম একটা ফুল, মহুয়া ফুল আমার ভীষণ প্রিয় ফুল, জানো? এই মহুয়া ফুলের ঘ্রাণে সবাই মাতোয়ারা হয়, আর আমি মাতোয়ারা তোমার প্রেমে। বেশি মাতোয়ারা ভালো না, বেশি গ্রানে বিষ আছে, হ্যাঁ, মরণের সম্ভাবনা থাকবে। মারা যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমি তো মরবো না, কারণ আমি যে মহুয়া ফুলকে ভালোবাসি সেটা তো আমার জীবনের জন্য অনেক উন্নতি, অনেক প্রাণের, আমার জীবনের আনন্দ, আমার ভালোবাসা। আই লাভ ইউ। তুমি কিভাবে ভাবছো যে তোমাকে নিয়ে আমি চিন্তা করব? তোমার জন্য আবির তার ফ্যামিলির সাথে খারাপ ব্যবহার করে, তার বাবার সাথে তর্ক করে, আর তোমাকে নিয়ে ভাববো আমি? কেন করবো না? আবিরের কি আছে আর আমার কি নেই? হ্যাঁ, তোমার সব আছে। আমি তোমাকে ভালোবাসি, আমাকে ভালোবাসলে তোমার জীবনটা খুব সুন্দর হবে, স্বাচ্ছন্দ্যে চলবে। আবির দেখো, তার ভাইয়ের কথায় উঠে বসে, আর তুমি আমার কাছে থাকলে রাজরানীর মতো থাকবে। আই লাভ ইউ মহুয়া। আমার কি সে ভালো আর মন্দ সেটা আমার না, আমি বুঝে দিব। সর। স্ট্রাকচারের অবস্থা তো খুব একটা ভালো না। ওই আর কি। হ্যাঁ, একদম ভেঙে চুরে আবার নতুন করে করতে হবে। হ্যাঁ হ্যাঁ তবে আপনাদের এই লোকেশনটা খুব ভালো। হ্যাঁ স্যার, ঠিক বলছেন স্যার। স্যার সামনে কিন্তু একটা বড় রাস্তা হচ্ছে, হ্যাঁ। একটা পরিকল্পিত নগর হবে স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। আপনাদের বাসার সবাই রেডি তো? না মানে, হ্যাঁ হ্যাঁ, না মানে সবাই রেডি, মানে আমি গতকাল কি বলে রেখেছিলাম সবাই। আচ্ছা আচ্ছা, দেখেন ওই তো আমার বাবা চলে এসছে। পরে যেন আবার কোনো ঝামেলা না হয়। আসসালামু আলাইকুম। বাবা, উনি হচ্ছেন জহির সাহেব, গতকালকে তোমাকে যার কথা বলেছিলাম। আরে উনি হচ্ছেন জহির প্রপার্টিসের মালিক। রাইট রাইট, জহির প্রপার্টিজের মালিক। জি। তুই শেষ পর্যন্ত এই লোকে নিয়ে আসলি। আমি তো ভেবেছিলাম তুই গতকালকে রাগের মাথায় কি না কি বলে ফেলেছিস। তুই তো দেখছি আমার মৃত্যুর আগেই আমার কবর খোঁড়ার ব্যবস্থা করলি। বাবা, কেন সিন ক্রিয়েট করছো? সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। জহির সাহেব অনেক ব্যস্ত মানুষ, তাকে নিয়ে এসেছি, প্লিজ বোঝার চেষ্টা করো। মানে আমরা এই জরাজীর্ণ বাড়ি তার কতদিন থাকবো? এই বাড়িটা বিক্রি করে আমরা একটা ডুপ্লেক্স নিয়ে নেবো, অথবা অথবা সুন্দর কোনো ফ্ল্যাট। বাবা, তুমি শুধু সাইনটা করলেই হবে, কোনো টেনশন নাই, বাকিটা আমি দেখছি। বাবা জহির, তুমি তো অনেক বড় ব্যবসায়ী, কিন্তু তুমি কি জানো না অন্যের দীর্ঘশ্বাস লেগে থাকা জমিতে কখনো সুখের অট্টালিকা হয় না। আমি বেঁচে থাকতে এই ভিটা বিক্রি হবে না। তুমি এবার আসতে পারো। হ্যাঁ, দেখুন চাচা, আসলে ইমোশন দিয়ে তো আর দুনিয়া চলে না। আপনার ছেলে যখন গতকাল আমাদের অফিসে গিয়ে আমাদেরকে রিকোয়েস্ট করলো, সেজন্য আমরা প্রজেক্টটা করবো। এখন যদি প্রজেক্টটা কোনো কারণে ক্যান্সেল করেন, তাহলে তো আলটিমেট আপনাদেরই লস, আমাদের কি করা। এই কি আপনি? হ্যাঁ? আমার অনুমতি ছাড়া আমার ড্রয়িং রুমে দাঁড়িয়ে আমার বাড়ি নিলাম করতে চাইছেন? এই সাহস আপনাকে কে দিল? আমি দিয়েছি। ভাইয়া, ভুলে গেলে চলবে না, এই ড্রয়িং রুমটা কিন্তু আমার। আর জহির সাহেব এখানে এসেছেন, আজ ডিল ফাইনাল করব। আপনি কি সসম্মানে এখান থেকে চলে যাবেন, নাকি আমি পুলিশ ডাকবো? আমার বাবার চোখের পানি এই ফ্লোরে পড়ার আগে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন, তাহলে অবস্থা ভালো হয়ে যাবে। গেট আউট, গেট আউট। মানে কি? I will see you. স্যার 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 প্লিজ। কি মানুষটা জানো আর আবির, তুই কি করে ভাবলি আমি বেঁচে থাকা অবস্থায় এই বাড়ি নিলাম হবে? তোর সাহস হলে কি করে বাবার চোখের সামনে
এই বাড়িতে ডিলার আনতে? ভাইয়া, জানোয়ার আমি না, জানোয়ার হচ্ছে তুমি। তুমি চাও আমরা এই নর্দমায় পচে মরি। এই তোমার জেদ, এই তোমার জেদ আর ইগোর কারণে আমাদের বাবা চিকিৎসার অভাবে মরতে যাচ্ছে, আর আমি জানোয়ার হয়েছে আমাদের এই নর্দমা থেকে মুক্তি দেওয়ার জন্য। টাকার নেশা তোকে এত অন্ধ করে দিয়েছে? আমি আমাদের এই বাড়ির প্রতিটি স্তরে মায়ের নিঃশ্বাস, এবারে প্রতিটি জায়গায় মায়ের স্পর্শ। এই বাড়িটা শুধু একটা ইটের বাড়ি না, এটা আমাদের মা। তুই মাকে বিক্রি করে দিতে চাইছিস? মানে ভাই, মা এই ধুলোবালির মধ্যে নেই, মা নেই বলে আজ আমাদের এই অবস্থা হয়েছে। আমি এখন এই বাড়ি থেকে চলে যাচ্ছি। শোনো ভাইয়া, বাবা তুমি শুনে রাখো, কাল জহির সাহেব আবার এই বাড়িতে আসবে, কালই ডিল ফাইনাল হবে। যদি তোমরা ডিল ফাইনাল না করো তাহলে আমি কোর্টে যাব, কোর্টে গিয়ে আমি আমার সম্পত্তি ছিনিয়ে আনবো। তারপর আমরা চাইলে আমাদের, আচ্ছা আমি তোর একটু পরে ফোন দিচ্ছি, রাখ একটু পরে ফোন দিচ্ছি। আপনি তুমি মহুয়া, আমি কিন্তু সেই আগের আবিরটা নেই। আমি এখন অনেক টাকার মালিক, তোমার মনে আছে? আগে তোমাকে ভ্যালেন্টাইন ডেতে একটা ফুল কিনে দিব, সামান্য একটা গোলাপ ফুল, যেতে পারি। কয়েকবার তো তোমাকে চা খাইয়েছি ভাইয়ার থেকে টাকা নিয়ে, বাবার থেকে টাকা নিয়ে। কিন্তু এখন আমি যদি চাই, আমি তোমাকে ধরো এক গাড়ি ফুল কিনে দিলাম, কোনো ব্যাপার না। শুধু তাই না, আমি চাইলেই তোমাকে যে কোনো একটা ভালো রেস্টুরেন্টে খাওয়াতে পারি। আবির, আমি না সেই গরিব আবিরটাকে ভালোবেসেছিলাম, যখন তার কিছু ছিল না, যখন আমি এক কাপ চা খেয়ে অনেক খুশি হতাম। আমি তো ধনী আবিরকে চাইনি, আমি ভেবেছিলাম তুমি পরিবর্তন হয়েছো, কিন্তু না, তুমি সে আগেরটাই রয়ে গেছো। আমি তোমাদের বাড়িতে যাচ্ছি। প্লিজ ভাইয়া, অনেক হয়েছে। এই তোমাদের ত্যাগ আর আদর্শের কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। যে ত্যাগের কারণে পেটে ক্ষুধা থাকে, যে আদর্শের কারণে বাবার চিকিৎসার জন্য অন্যের কাছে হাত পাততে হয়, সেই ত্যাগের কোনো মূল্য নেই ভাই আমার কাছে। আজই এই মুহূর্তে আমার ভাগের ফয়সালা হবে। এই বাড়ির পবিত্রতার তো কোনো মূল্য নেই। আমি তুই টাকার নেশা এত অন্ধ হয়েছিস যে বাড়ি তোকে ছাপ দিল, সেই বাড়িতে পুরা চালাচ্ছিস। হ্যাঁ, চালাচ্ছি, কারণ এই বাড়িটা একটা অভিশপ্ত বাড়ি। এই বাড়ি আমার কি দিয়েছে? আমাকে ছোট ভাই আর দরিদ্রতার মধ্যে রেখেছে। আজই আমি এই জরাজীর্ণ খাঁচা ছাড়বো, আর যাওয়ার আগে আমি আমার প্রাপ্য হিসাব বুঝে নেবই। হয় এই বাড়ি বিক্রি হবে, আর না হলে আমার ভাগের অংশ আমাকে বুঝিয়ে দিতে হবে। কোথা থেকে তোকে টাকা দেবে? বুকটা চিরে দেব? তুই জানিস না আমি কত কষ্ট করে সংসারটা চালাচ্ছি? তোর অভিশপ্ত ডেভেলপারের টাকায় তুই রক্ত কিনতে চাইছিস? হ্যাঁ চাই,
আমি কালই লয়ার নিয়ে আসবো। বাবার সইও লাগবে না, আমি কোর্টের অর্ডার নিয়ে আসবো। তোমরা থাকো এই পচা স্মৃতি নিয়ে। আমি চললাম আমার নিজের রাজত্ব করতে। বাবা 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 কি হলো? বাবা বাবা কথা বলে। বাবা কি হচ্ছে? বাবা ভাই, আমার বাবা কি বলছে? আমার বাবা কথা বলছে না কেন? তোমার বাবার মাইনর অ্যাটাক হয়েছে। আচ্ছা, আমি একটা ইনজেকশন লিখে দিচ্ছি, যত দ্রুত পারো এটা একটু আনানোর ব্যবস্থা করো। হ্যাঁ, আশা করি এই ইনজেকশনটা দিলে দ্রুত সুস্থ হয়ে যাবে। তবে খেয়াল রেখো উনি যেন বেশি উত্তেজিত না হয়। যদি পারো কিছু ক্যাশ টাকা রেডি রাখো। সেটা সেটা পারবো, কিন্তু কেন? মাইনর অ্যাটাক করেছে, কিন্তু অনেক সময় মাইনর অ্যাটাক থেকে সিভিয়ার অ্যাটাক হয়ে যেতে পারে, আর প্রেশারটাও হাই। জাস্ট অ্যালার্ট। ভাই, আমি আমার বাবার জন্য সবকিছু করবো, সব করবো। আমি আমার বাবার জন্য কোনো কিছুর কমতি রাখতে চাই না। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। হ্যাঁ, উনি বিশ্রাম করুক, একটু খেয়াল রাখবেন। ঠিক আছে। এই শোনো, এই যে আমার এই বালা দুটো আর এই চেনটা, আমাদের এই মোড়ের যে জুয়েলারির দোকানটা আছে ওটা এখন খোলা আছে। তুমি গিয়ে দেখো, যা পাও টাকা ব্যবস্থা করো। বাবার চিকিৎসা যেন টাকার জন্য বন্ধ না। এটা কি করছো তুমি? এটা তোমার মায়ের শেষ চিহ্ন, এটা নষ্ট করো না। এটা আমি নিতে পারবো না, প্লিজ। কি যে বলো না, আমার মার শেষ চিহ্ন ঠিক আছে। আমার বাবা, আমি আমার বাবার চোখে দেখি আমার শ্বশুরকে, উনি যদি বিনা চিকিৎসায় টাকার জন্য কোনো ক্ষতি হয়ে যায়, তখন আমি আমার মৃত মা আমাকে ক্ষমা করবে না। প্লিজ, তুমি তো বুঝতে পারতেছো তোমার কাছে তো টাকা নেই। কি ভাবছো? যাও। হ্যাঁ জাহিদ, টাকা পৌঁছে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ বন্ধু। আমি জানতাম তুই আমাকে ফিরিয়ে দিবি না। না বন্ধু, আর লাগবে না। ডাক্তার বলেছে যে বাবা এখন আশঙ্কা মুক্ত। হ্যাঁ, সব ওষুধের পেমেন্ট পেয়ে গেছে। আর ডাক্তার বলেছে যে সকালের মধ্যেই বাবার জ্ঞান ফিরে আসবে। থ্যাংক ইউ বন্ধু। আর শোন, তুই আজকে বা কালকে একবার আয়,
এসে বাবাকে একটু দেখে যা। কিরাবির লাকি চান্স ম্যান। ডেভেলপার জহি সাহেব ফোন দিয়েছিল, সে বলেছে সে রাজি এবং বলেছে এই পেপারে সাইন করলে তোকে আর 5 লাখ টাকা বাড়িয়ে দিবে। তো বাবার অবস্থা তো ভালো না, তুই বাবাকে এই স্যাঁতস্যাঁতে বাড়িতে কি মেরে ফেলবি? পেপারে সাইন কর, টাকাটা নে আর আঙ্কেলকে হাসপাতালে নিয়ে চল। তুই জানিস গত 2 ঘন্টা ভাইয়া কি করেছে? কেন, কি করেছে? কারো কাছে টাকা চেয়েছে? এই অল্প টাকা পয়সা দিয়ে অপারেশন হয় না। না, ভাইয়া কারো কাছে হাত পাতেনি, সে প্রমাণ করেছে সে আমাদের এই বাড়ির মেরুদণ্ড। সে তার সততা দিয়ে তার অফিসের সবার কাছে সাহায্য পেয়েছে, তাকে 1 টাকাও লোন করতে হয়, সবাই তাকে খুশি মনে সাহায্য করেছে। আর তুই এসেছিস আমাদের বাড়ি বিক্রির জন্যে? আবির, আমি তোর ভালোর জন্য বলছি। এই দেখ, তোর ভাই সারাটা জীবন এই অভাবে পড়ে থাকবে, আর তুই এই পেপারে সাইন করলে তোর লাইফটা বদলে যাবে। তুই বুঝতে পারতেছিস না কেন? ঠিক ঠিক বদলে যাবে, আমার লাইফ বদলে যাবে। তুই একটা স্বপ্ন, তুই গতকাল যখন আমার বাড়ি বিক্রির কথা বলেছিস সেই কথা আমি বাড়িতে গিয়ে বলছি, আর বাবা আজ মৃত্যু সজ্জায়। সবকিছু তোর জন্য হয়েছে জানিস? তুই জানিস ভাইয়া যখন টাকার জন্য সবাইকে ফোন দিচ্ছিল তার চোখে কি দেখেছি? তার চোখে দেখেছি বাবার জন্য ভালোবাসা, পরিবারের জন্য ভালোবাসা। আর তোর চোখে আমি শুধু শয়তানি দেখতে পাই। তুই একটা শকুন। আবির, লিমিট কিন্তু ক্রস করছিস। হ্যাঁ, আমি তোর উপকার করতে আসছি। উপকার? এটাকে উপকার বলে? তুই আমার রক্তে বিষ ঢেলে দিয়েছিস। তুই চাচ্ছিস আমরা এই বাড়িটা বিক্রি করে দেউলিয়া হয়ে যাই, আমাদের সুখের সংসার নষ্ট হয়ে যাক। তুই জানিস আমার ভাবি কি করেছে? তার প্রিয় গহনাগুলো বিক্রি করে দিয়েছে বাবার চিকিৎসার জন্য। আর তুই এসেছিস সাইন নেওয়ার জন্য। তুই বন্ধু না, তুই একটা জানোয়ার। ঠিক আছে, মনে রাখিস, আর যদি কোনোদিন অভাবে পড়িস আমাকে রাখিস না। আমি দেখে নেব তোদের এই ফ্যামিলি ইগো কতদিন ঠিক আছে। তুই এক্ষুনি এই বাড়ি থেকে বের হ। তুই যদি আমার বন্ধু না হতি তোর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। গেট আউট ফ্রম হিয়ার। ঠিক আছে? ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। ভাইয়া, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, টাকার মোহে অন্ধ ছিলাম ভাইয়া। আমি তো ওদের ভালোবাসা দেখতে পাইনি ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও। প্রয়োজন হলে তুমি এখন আমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও, তাও আমাকে ক্ষমা করে দাও ভাইয়া প্লিজ। আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি ভাইয়া, তাও আমাকে ক্ষমা করো ভাইয়া, আমাকে ক্ষমা করো। যে তার নিজের ভুল বুঝে ফিরে আসে তাকে বের করে দেওয়া যায় না। আবির, তুই তো আমার ভাই, আমরা এক মায়ের পেটের ভাই। আমি কি করে বের করে দেই? হয়েছে, চল না ভাইয়া, আমি বাবার কাছে যেতে পারবো না, এই মুখ আমি দেখাতে পারবো না। বাবা তো, বাবা সবকিছু পারে, বাবা সব ভুল ক্ষমা করতে পারে। চল। পরিবেশটা কত শান্ত হয়ে আছে না? ঝড়ের পরে প্রকৃতি যেমন শান্ত হয়ে যায়, আজকে আমার মনটাও ঠিক তেমনই শান্ত হয়ে আছে। হ্যাঁ, অন্ধকার কেটে গেছে, এখন শুধু আমাদের সামনে দিয়ে যাবে। হ্যাঁ বাবা,
আবির সেই কখন থেকে ওপাশে দাঁড়িয়ে আছে, ও সাহসই পাচ্ছে না আপনার সামনে এসে দাঁড়াতে। বাবা, আমি তোমাকে কোন সাহসে আমার মুখ দেখাবো বাবা? বাবা, আমি তোমার জাত কেড়ে নিতে চেয়েছিলাম, আমি তোমার বুকের উপর ঢিলার বসিয়েছি বাবা। আমি আমি টাকা লোভে আমার রক্তকে চিনতে পারি। বাবা, বাবা, তুমি আমাকে যত কিছু শাস্তি দাও, যা কিছু তাই করো, কিন্তু বাবা প্লিজ প্লিজ বাবা, একটিবার সুযোগ দাও, আমাকে একটিবার ক্ষমা করে দাও বাবা। ও বাবা, বাবা প্লিজ বাবা। বাবা, পরিবার হলো একটি বট গাছের মতো, ঝড় তুফানে অনেক ডালপালা ভেঙে যায়, আবার সেই ডালপালা গজায়, কিন্তু শেকড় যদি মাটির গভীরে থাকে তাহলে সেই গাছ আবার বেঁচে ওঠে, ডালপালা নিয়ে গজিয়ে যায়। তুই ভুল পথে পা বাড়িয়েছিলি, কিন্তু শেকড়টা তুপড়ে ফেলিসনি, তুই আবার ফিরে এসেছিস, এটাই আমার অনেক পাওয়া। আবির, আমরা তোকে তখন পর ভাবি, শুধু শাসন করেছি, আর শাসন তো আপন বুঝি করে। আমরা যদি তোকে শাসন না করতাম, এভাবে ছেড়ে দিতাম, তাহলে ওই জুহির সাহেবের মতো লোকেরা তোকে ছেড়ে দিত। বড় ভাই হিসেবে আমার দায়িত্ব ছিল তোকে আগলে রাখা, আজ থেকে সেই দায়িত্ব তুলে দেওয়া, এই বাড়িটাকে আগলে রাখা। ভাইয়া, আমি কথা দিচ্ছি, আমি বাড়িটা আগলে রাখবো, আমি তোমার সাথে থাকবো, বাবার ছায়া হয়ে থাকবো। যে বাড়িতে মায়ের স্মৃতি আর বাবার রক্ত মেশানো, সেই বাড়ি আমার কাছে জান্নাত। এই বাড়ির মায়ের বাঁধন আমি কখনো ছিঁড়তে দেব না ভাইয়া, ছিঁড়তে দেব না বাবা। কি ব্যাপার, আমরা কি কিছু খাবো টাবো না? একদম ঝামেলা মেটার পর সবাই দেখি কবি হয়ে গেছে। কি ব্যাপার, এই যে বাড়ির ছোট ছেলে, এখন একটু হাসো, মুখে একটু হাসি দেখি। বাড়ির ছোট ছেলে না হাসলে ঘরটা কেমন গোমট হয়ে থাকে। মায়া, মারে, তোর শাশুড়িকে আজকে খুব মনে পড়ছে। সে হয়তো উপর থেকে দেখছে তার ঘরটা এখনো ভেঙে যায়নি।